আমি জানি না আপনি মনে করে উত্তর দিতে পারবেন কিনা। আমার প্রশ্ন হচ্ছে যে আমি কোনোদিন কোন রাজনৈতিক দলের গেতে আসি না, এই প্রথম আমি একটা রাজনৈতিক দলের কি বলে এসছি। কেন এসছি? কারণ শেষ পর্যন্ত আমরা বাংলাদেশের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে। আমি যখন আমাদের এই মুক্তিযুদ্ধের পর সবচেয়ে বেশি সময় 21 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, লাস্ট 15 বছরে সবচেয়ে বেশি উত্থান জামাত ইসলামের। আমি জানি আপনি বলেছেন যে আপনি আপনার তৃতীয় সন্তানকে প্রথমে রক্ষা করতে চান, তারপরে সমালোচনা করবেন, কিন্তু আপনারা নিজেদের মধ্যে, আমি বাইরের, আমি আওয়ামী লীগের না, আমি বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশ চাই যে বাংলাদেশ আবার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি প্রতিষ্ঠিত হোক, সেই জন্য আমি আজকে এখানে, এবং আমি চাই আপনারা শক্তিশালী হন। কিন্তু সেই ক্ষেত্রে এই যে জামাত ইসলামের উত্থান, এর জন্য কি আপনারা নিজেদের কোনোভাবে করছেন যে আমাদের সময় কেন সবচেয়ে বেশি পাকিস্তানি এবং এত মাদ্রাসা, আমাদের সংস্কৃতি চুরি হয়ে গেছে, আমাদের পোশাক চুরি হয়ে গেছে, আমাদের ভাষা চুরি হয়ে গেছে, আমরা বাংলায় কথা বলি না, আমরা যদি বলি কেমন আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ নিশ্চয়ই বাংলা ভাষাও বুঝেন, আল্লাহর জন্য আমাদের আরবি ভাষায় কথা বলতে হবে না। আমি আশা করি যদি থেকে থাকেন আল্লাহ, সে সব ভাষায় কথা বলতে পারার কথা, কিন্তু আমাদের ভাষা, আমরা যে বাংলা ভাষা আন্দোলন করার পরে সেই ভাষাটা আমাদের চলে গেছে। আমরা শাড়ি পরে, বেয়ারলি কেউ শাড়ি পরে, হিন্দু আমি বলছি না হিন্দুদের ঘরেই কেন শুধু সংস্কৃতি চর্চা হচ্ছে, কেন মুসলমান ঘরে হচ্ছে না, আমাদের সবকিছুই চুরি হয়ে গেছে। এখন আপনারা সেই রিভার্স করার জন্য কি কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা বিদেশে দাঁড়িয়ে অনেক সাংস্কৃতিক চর্চা করি, আমি এখানে দাঁড়িয়ে আমি আজকে বলছি আওয়ামী লীগের কেউ আমাদের অনুষ্ঠানে আসে না, রবি ভাইকে সব বলছি। আমি যেটা বলতে পারবো না আমি হয়তো আমি ব্যবহার করবো, তো যিনি আলহামদুলিল্লাহ বলতে চান তিনি আরবিতে বলছেন, সমস্যা আমি সেটা বলছি না, কিন্তু আমরা চেষ্টা করবো যে আন্তর্জাতিক ভাষা আমি কিন্তু ব্যবহার করতে পারি। আপনার দিনের শেষে আপনার শেষ আশ্রয়স্থলের জায়গা বাংলাদেশ আওয়ামী লীগ, তাই না? যদি আপনার আশ্রয়স্থলের জায়গা আওয়ামী লীগ হয়, তাহলে কেন এই আমরা আপনারা বলে আপনি দূরে থাকতে চাইছেন? কেন এই দায়টা আপনিও নিচ্ছেন না? আমরা, আমার তো আওয়ামী লীগের না, আমার তো আওয়ামী লীগের কোনো পদ নাই, আমার তো আওয়ামী লীগের কোনো পদেরও দরকার নাই। তাহলে এই যে আমার পরিবার ফেলে, আমার দুটো সন্তান ফেলে, স্ত্রীকে ফেলে, আমার সবাইকে ছেড়ে কেন? আমি তো কখনো মনে করিনি যে আওয়ামী লীগ আমার না। এই দায়, এই যে দায়, এই দায় আপনি বোধ করতে পারছেন না কেন? আমি যে সংযোগটা নিতে চেষ্টা করছি গত এত বছর ধরে, আমি বলে আসছি কেন এত ইসলামের উত্থান বাড়ছে। আমাদের ব্যর্থতা আছে, আমাদের সফলতা আছে। আমাদের যে ব্যর্থতা আছে সেই ব্যর্থতাকে তো আমরা স্বীকার করি, এবং আমরা এও বলেছি যে ভবিষ্যতে যখন আমরা আবার এই দেশকে পরিচালনা করবার সুযোগ পাবো, এখানে বাংলাদেশ আওয়ামী লীগের এই পশ্চিম অঞ্চলের সভাপতি বসা, আমার থেকে উনি ভালো উত্তর দিতে পারবেন। কাকা আপনি কি বলবেন এই অংশটা? যে আমার কাছে যেটা মনে হয় যে আমার তো ব্যাপার না, আমি কোন ইলেকশনের সময় না থাকলে আমি জানতে পারি ইলেকশন কেমন হচ্ছে, কোন ইলেকশনটা ঠিক মতো হয়নি। আমি সবাই ভোট দিয়েছি, আমার বাসার দারোয়ান ড্রাইভাররা বলে আমি ভোট একটা বড় বিচ্ছিন্নতা হয়েছে। তো মানে কেউ যদি ভোট না দেয় তাহলে ইলেকশন ঠিক মতো হয়নি। ভোট মানুষ বড় ভোট ভয় করতেছে না, কিন্তু আওয়ামী লীগ কিভাবে আপনার অন্য পার্টিকে আনবে? না না, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনার প্রশ্নের মধ্যে আপনার প্রশ্ন উত্তরটা আছে। আমাদের দেশে একটা সংবিধান আছে, তাই না? আমাদের দেশের সংবিধানে ইলেকশন কিভাবে হবে, কখন হবে, সেটার একটা গাইডলাইন তো দেওয়া আছে, আছে না নাকি? আমরা সেই গাইডলাইনে ইলেকশন করেছি। তত্ত্বাবধায়ক সরকারের যেই প্রভিশন ছিল, সেই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমরা আদালতে লড়াই করেছি। আপনাদের অনেকের ধারণা যে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমে শেষ হয়েছে। এটা একটা ভুল ধারণা। আপনারা যদি তত্ত্বাবধায়ক সরকারের যে রায়টা আছে 13তম
সংবিধানের যে রায়টা বিচারপতি এবিএম খায়রুল হক, সুরেন্দ্র কুমার সিনহারা সহ যেটিতে তত্ত্বাবধায়ক বাতিল করেছে, সেই রায়টা পড়বেন। সেখানে এবিএম খায়রুল হক বলেছেন যে আমার জন্য এটা অত্যন্ত বিস্ময় যে আজকে বাংলাদেশের প্রধান দুইটি দল আমার কোর্টে এসে বলছে যে তারা তত্ত্বাবধায়ক সরকার চায়। আমরা এই তথ্যটাকে জানি যে আমাদের তৎকালীন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের, তিনি লড়াই করেছিলেন 6th রেসপন্ডেন্ট হিসেবে। আমরা জানি না, আদালত বাদ দিয়েছে। তো আদালত যদি তত্ত্বাবধায়ক সরকার বাদ দেয়, এই আগে তত্ত্বাবধায়ক সরকারকে নষ্ট করেছে কে? বিচারপতিদের বয়স 2 বছর বাড়িয়ে বিএনপি কথাটা বলি না, আওয়ামী লীগের কথা বলি। তো তত্ত্বাবধায়ক সরকার যদি না থাকে, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে একটি জাতীয় সরকার গঠন করতে বলেছে যে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হন, আমাদের 6 জন করে মন্ত্রী থাকবে, 2 দল অন্য দল থেকে আমরা থাকবে। তিনি সেই প্রস্তাবটা দিয়েছে। তিনি যখন ফোন করেছে তখন খালেদা জিয়া কি দুর্ব্যবহারটা করেছে, তিনি বলেছে আমি হরতাল বন্ধ করবো না। লিটারেলি সেই হরতাল কিন্তু এখনো চলছে, ফরমালি সেই হরতাল বন্ধ হয়নি, তাই তো? তাহলে প্রধানমন্ত্রী কি করতে পারতেন? দাওয়াত দিয়েছেন, আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে, তাদের দায় আছে, তারা সংসদে সেটি পাশ করেছে। তো এরপরে আমাদের সংবিধানে যা আছে ওই অনুযায়ী ইলেকশন হবে। এখন যারা ইলেকশন করছে তারা তো এমনি অবৈধ, তাদের ইলেকশন তারা আমাদেরকে করতে বললেও তো আমরা করবো না, কারণ অবৈধ সরকার আমরা করবো না। তো আমরা তো কাউকে ব্যান করিনি। আমরা কি বিএনপি কে বলেছি যে আপনি ইলেকশন আসতে পারবেন না? জামাতকে বলেছি যে আপনি ইলেকশন আসতে পারবেন না? তাই তো ব্যাপারটা। ফলে আপনি যেই কথাটা বলছেন যে ইলেকশন যেভাবে হয়েছে, উত্তরটা হচ্ছে সাংবিধানিক ভাবে ইলেকশন হয়েছে। আমি আইনগত কোনো সমস্যা দেখি না, কারণ আমার তো কোনো দায় নাই যে তাকে দাওয়াত পত্র দিয়ে তাকে ইলেকশনে আনার। মাননীয় প্রধানমন্ত্রী তো ট্রাই করেছে, তাই না? আর টাকা পাচারের যেটা বলছেন, বাংলাদেশের কোন আদালতে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেউ টাকা পাচার করেছে সেটা প্রমাণিত হয়েছে? আমরা পারসেপশনের উপর বেস করে বলছি, তাই তো? প্রমাণিত হোক, তারপর আপনার সাথে এটা নিয়ে কথা বলবো। বাংলাদেশের কোন গভর্নমেন্ট? কোন গভর্নর? গভর্নর কে? নাম কি? আমি বাংলাদেশের গভর্নর থাকতে হলে তো সরকার থাকতে হবে। সরকার কোথায়? বাংলাদেশের কোন গভর্নর নাই। বাংলাদেশ ব্যাংকের কোন গভর্নর নাই। এই কারণে নাই, 5ই অগাস্টের পরে যা কিছু হয়েছে সব অবৈধ। আজকের এই দিনটা আমাদের জন্য অত্যন্ত শোকগ্রস্ত আমার কাছে মনে হয়, কিন্তু আমি আসলে শোক করতে চাই না। এই কারণে করতে চাই না কারণ আমি ঠিক করেছি এই বাংলাদেশে আমি আর শোকগ্রস্ত হব না। এই কারণে হব না যে রক্তের ধারাটা এমন ভাবে এখানে বয়ে গেছে গত 5টা দশক ধরে। আমার মনে আছে 5 তারিখে যখন 32 নাম্বারটা ভেঙে দেয়, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে, আমি ইংল্যান্ডের সময় রাত 1টা বা 2টা হবে, তখন ভারতে খুব ভোর হবে। আমি কান্নার জন্য কোনো কথাই বলতে পারছিলাম না। আমি নিশ্চিত আপনারা যারা এখানে বসে আছেন, এমন কোনো মানুষ এখানে নেই যে সেদিন বিষণ্ণ হননি, কাঁদেননি কিংবা চোখের জল ফেলেননি আলাদা করে। আমার মনে হয় না এটা নিয়ে কোনো দ্বিমত কারো থাকতে পারে, সেটা যেই হোক না কেন, একজন মুক্ত বুদ্ধির একজন সাধারণ মানুষ। নেত্রী ওদিন আমাকে একটা ধমক দিলেন। তিনি আমাকে বললেন, দুটো ঘটনা আসলে একই ধরনের। সেটা হচ্ছে, কাঁদছো কেন? কিসের কান্না? শক্ত হও। আমি ওই দিন ওই দিন বুঝেছি যে উনাকে কেন আয়রন লেডি আসলে বলা হয়। উনার ভেতরে সামান্যতম আমি দেখিনি যে তিনি ভেঙে পড়েছেন। মনে হচ্ছে যে এই পুরো ঘটনা তাকে আরো বেশি শক্তিশালী করে দিয়েছে। আরেকটি ঘটনা আমি বলি, কেন আমি আজকের ঘটনাকে শোক বলতে রাজি না, সেটা বলতে গিয়ে আমি আসলে নেত্রীর দুটো ঘটনা আমার কাছে আমি আজকে আনছি। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর আমরা একটা মিটিং করছিলাম, আমাদের একটা ইন্টারনাল মিটিং। সেটি আমাদের আইনজীবীদের সাথে আবার একটা মিটিং হচ্ছিল। ওই মিটিং এর মধ্যে আমার এই এক বন্ধু, সে বলছিল যে আপা, আপনার জন্য আমি জীবন দিতে পারি।
সে আসলে এটা মিন করে বলছিল, আসলেই আপার জন্য জীবন দিতে পারে, এতটা সে সিরিয়াস। আমি তাকে চিনি। আপা তাকে থামিয়ে দিয়ে বললো যে রাখো রাখো রাখো, নেক্সট টাইম আমাকে কখনো এটা বলবে না যে জীবন দিতে পারি। তুমি যদি জীবন দাও তাহলে রাস্তায় লড়বে কে? অর্থাৎ বেঁচে থাকতে হবে, মৃত্যুর চিন্তা করা যাবে না। ফলে আমি কেন শোকগ্রস্ত না? কারণ শোক মানুষের সাধারণ চিন্তাকে, সাধারণ ভাবনাকে আমার কাছে মনে হয় অনেক বেশি স্তীমিত করে দেয়। আমি প্রতিটা দিন এমন ক্রোধে আক্রান্ত থাকি, আমি খালি স্বপ্ন দেখি যে এই দেশ যখন স্বাধীন হবে তখন আমরা আসলে কিভাবে এই দেশটাকে গড়বো, এবং আমাদের মধ্য দিয়ে যে অন্যায় অত্যাচার গত 1 বছর ধরে আমাদের উপর যে স্টিম রোলার চলছে সেটিকে কিভাবে রেকটিফাই করব। সেটি নিশ্চয়ই কোনো গণহত্যার মধ্য দিয়ে নয়। অনেকে এই গুজবটার মধ্য দিয়ে আমাদেরকে নিয়ে যায় যে আমরা ক্ষমতায় গেলে গণহত্যা করব, এদেরকে খুন করব, এটা এক ধরনের স্ট্র্যাটেজি। আমার মনে হয় এখনই ভাবার প্রয়োজন রয়েছে যে আমরা যখন আবার এই স্বাধীন স্বভূমে ফিরব আমরা আসলে কি করব। আপনারা একটা কথা চিন্তা করেন যে আমরা যখন কোনো পৌষ পার্বণ, কোনো মেলা, কোনো পহেলা বৈশাখ কিংবা আমাদের জাতীয় উৎসবগুলোতে, কিংবা আমাদের স্বাধীনতা দিবস, আমাদের বিজয় দিবস, কিংবা আমাদের মুক্তিযুদ্ধের অসংখ্য অনুষ্ঠানে আমরা ভেবেছিলাম যে জয় বাংলা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এও ভেবেছি যে মুক্তিযুদ্ধ খুব সম্ভবত এমন জায়গাতে পৌঁছেছে এটিকে আর ডিস্টর্ট করা সম্ভব হবে না। আমরা ভেবেছি বঙ্গবন্ধু সর্বোচ্চ সম্মানিত স্থানে পৌঁছেছে। পলিটিক্যাল ডিফারেন্স আছে, প্রতিপক্ষ আছে, কিন্তু 5ই অগাস্টের পর আমরা এমন একটা কদর্য বাংলাদেশ দেখেছি যেটি হয়তো আমরা কখনো কল্পনাও করিনি। একজন 80 ঊর্ধ্ব নারী পোশাক নিয়ে যে ভয়ঙ্কর নোংরামি আমি দেখেছি, আমি নিশ্চিত যে আপনারা সম্ভবত আপনাদের দুঃস্বপ্নেও এগুলো কখনো কল্পনা করেননি। এটি বাংলাদেশের সিম্বল হয়ে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ঠিক কিভাবে অপমানিত হয়েছে, দলিত হয়েছে, সে সমস্ত কিছু ছাপিয়ে যখন আমরা বারবার ওদের কাছে কনফেশন করছিলাম, আচ্ছা ঠিক আছে বুঝলাম আমাদের দোষ, আমরা আওয়ামী লীগ দোষ করেছি, আমরা বুঝলাম ঠিক আছে বঙ্গবন্ধু, আমরা কম্প্রোমাইজ করছিলাম বারবার। যখন আমরা দেখলাম জাতীয় 4 নেতার মুরাল, ভাস্কর্য, তাদের নামে স্কুল কলেজ সমস্ত কিছু শেষ করে দিয়ে আপনার নাম হচ্ছে 71-এর রাজাঘাটটার নাম ছিল শাহ আজিজুর রহমান, তার নামে হলের নামকরণ করা হয়েছে। আমরা প্রায় একটা জায়গাতে কম্প্রোমাইজ করি না? আচ্ছা ঠিক আছে আপনি শেখ হাসিনাকে গালি দেন, ঠিক আছে আপনি বঙ্গবন্ধুকে গালি দেন কেন? আচ্ছা ঠিক আছে আপনি বঙ্গবন্ধুকে গালি দেন, 4 নেতাকে গালি দেন কেন? আমাদের এই যে স্টেপ বাই স্টেপ কম্প্রোমাইজ, এই জায়গাটাও মনে হয় বন্ধ করবার জায়গা এসেছে। আমার 3 দিন আগে আমার মনে আছে আমাদের একজন অভিনেতা সাজু খাদেম, একটা তর্কাতর্কি হচ্ছিল, সে তর্কের মধ্যে একজন বলছিল যে আমি শেখ হাসিনাকে পছন্দ করি না কিন্তু আওয়ামী লীগকে পছন্দ করি। আমি দেখলাম সাজু খাদেম সাথে সাথে প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন যে যে শেখ হাসিনাকে পছন্দ করে না সে আসলে মুক্তিযুদ্ধকেও পছন্দ করে না। আপনি এটা শুনে আপনার কাছে মনে হতে পারে এটা কি ধরনের কথা। আজকের দিনে এটাই সত্য, যে এই মানুষটা বলছে যে আমি মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু আমি আওয়ামী লীগকে পছন্দ করি না, আজকের দিনে এসে প্রমাণিত হয়েছে মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ। এতদিন আমাদেরকে বলা হয়েছে না যে আমরা চেতনার ব্যবসা করি, আমাদেরকে প্রত্যেকটা সময় মনে করিয়ে দেওয়া হতো যে আপনারা তো চেতনার ব্যবসা করেন, আর কত চেতনার ব্যবসা করবেন। এই চেতনার ব্যবসার কথা যারা বলেছে তারা 5ই অগাস্টের পরে ইচ্ছে করলেই মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগ এই দুটোকে আলাদা করতে পারতো। আমরা একটা পলিটিক্যাল পার্টি, আমাদের বিরুদ্ধে নানান ধরনের সমালোচনা হবে, সমালোচনা হতে পারে, আমরা রাজনৈতিকভাবে সেটা মোকাবেলা করবার জন্য আমরা যথেষ্ট প্রস্তুত ছিলাম। কিন্তু দেখা গেল যে শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ করেছে বলে একজন মুক্তিযোদ্ধাকে পেটাচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করছে, এবং এই দেশে মুক্তিযুদ্ধের সমস্ত স্মারক চিহ্ন মুছে দেওয়া হচ্ছে। যদি এই হয় বাস্তবের অবস্থা, আমি ফ্রেঞ্চ একটা শব্দ বলি, সেই শব্দটার নাম হচ্ছে
ডেজাভু, আমি জানি না উচ্চারণটা ঠিক আছে কিনা, বা এইভাবেই হয়তো উচ্চারণ করে। আমি একটু এই ডেজাভুর শব্দটার মানে হচ্ছে কোথায় যেন আগে দেখেছি, অর্থাৎ এমন একটা ঘটনা বা এমন কিছু ঘটনার সমষ্টি যেটা ঘটে গেলে আপনাদের মনে হতে পারে যে এই ঘটনাটা আমি কোথাও দেখেছি। আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিই। 1975 সালের পর, 75 সালের পর তারিখটা হচ্ছে, এটা আমার বই থেকে আমি কোট করছি, মোশতাকের মন। জিল্লুর রহমানকে খুব মধ্যরাতে খন্দকার মোশতাক তার বঙ্গভবনে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, খেয়াল করে দেখবেন, আপনারা সময়টা খেয়াল করবেন, মধ্যরাতে অর্থাৎ রাত 12টার পরে, জনমানুষের সামনে না, মধ্যরাতে তাকে ডাক দিয়ে বললেন যে জিল্লুর, তুমি বিমান পরিবহন মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করো। জিল্লুর রহমান, আমি এটা কোট এবং আনকোট করছি সাপ্তাহিক মেঘনা 1986 এর মার্চে প্রকাশিত তার সাক্ষাৎকার থেকে। সেখানে মোশতাক বলছিল যে তুমি বিমান পরিবহন মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করো। জিল্লুর রহমান সম্পর্কে আপনারা যারা জানেন, তিনি জানেন যে কতটুকু লয়াল তিনি এই দলটির প্রতি ছিলেন, নেত্রীর প্রতি ছিলেন, মানুষের প্রতি ছিলেন, সেগুলো নিয়ে নিশ্চয়ই কোনো প্রশ্ন নাই। তো জিল্লুর রহমান বুদ্ধিমান মানুষ, তিনি বলেছেন যে মোশতাক ভাই, আমি আসলে যেহেতু আইনজীবী, আমি আইন পেশাতেই নিজেকে নিয়োজিত করে রাখতে চাই, আমি আসলে সরকারের কোনো দায়িত্ব নিতে চাই না। মোশতাক খুবই বুদ্ধিমান মানুষ। মোশতাক বলল যে ঠিক আছে, তুমি একটু চিন্তা ভাবনা করো, ফ্যামিলির সাথে কথা বলো। তাকে আবার বাসায় পাঠিয়ে দেওয়া হলো পুলিশ এসকর্ট করে। এর মধ্যে এটা বলে রাখা ভালো, জিল্লুর রহমানের পুরো বাড়ি পুলিশ দিয়ে ঘেরা ছিল 15ই অগাস্টের পর থেকে। 7 দিন পর আবার জিল্লুর রহমান সাহেবকে ডাকা হলো বঙ্গভবনে এবং তাকে বলা হলো যে কি সিদ্ধান্ত নিয়েছো। জিল্লুর রহমান তার ওই বক্তব্যে স্টিক ছিলেন এবং তিনি বলেছেন যে মোশতাক ভাই, আমারে মাফ করে দেন, আমি না এই রাজনীতি আর করব না। মানে বাঁচার জন্য উনি বলেছেন উনি আর রাজনীতি করবেন না। মোশতাক তখন তাকে খাওয়ালেন, খুব আদর করে তাকে খাওয়ালেন। আরে খাও, ভয়ের কি আছে। ও মোশতাকের আরেকটা অভ্যাস ছিল, আমি জানি না আপনারা জানেন কিনা, উনি দুটো কাজ করতেন। সেটা হচ্ছে যারা দেখতেন তারাই বলতেন বাবারে কিংবা বাপুরে, আর হাত ধরে অনেকক্ষণ হ্যান্ডশেক করতেন, আর বোতাম এরকম ভাবে মচাতে মচাতে বোতাম ছেড়ে ফেলতেন। তার এই অভ্যাসটা ছিল। অর্থাৎ অসম্ভব রকমের, হ্যালো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, অর্থাৎ অসম্ভব রকমের বিনয়ী একটা চরিত্র তিনি দেখাতেন। জিল্লুর সাহেবকে রাতের বেলায় ভাত খাওয়ালেন, ভাত খাইয়ে তাকে বাসায় পাঠিয়ে দিলেন। বাসায় তিনি গেলেন হচ্ছে 1টার সময়। ঠিক 4 ঘন্টা পরে জিল্লুর রহমান সাহেবকে গ্রেফতার করে প্রথমে কুমিল্লা কারাগারে নিয়ে যাওয়া হলো। এই হচ্ছে খন্দকার মোশতাক। আপনারা, আমি জানি না যে এই তার চরিত্রের একটা বর্ণনা দেওয়ার জন্য এই গল্পটি আমি বলেছি, যে যেই মানুষটাকে কিছুক্ষণ আগে তিনি মাথায় হাত বুলিয়ে ভাত খাওয়ালেন এবং বললেন যে তুমি চিন্তা করবে না, তোমার মোশতাক ভাই আছে, তাকে ঠিক 4 ঘন্টা পরে গ্রেফতার করলো। আপনারা যদি ইউটিউবে আপনারা খন্দকার আব্দুর রশিদ, অর্থাৎ বঙ্গবন্ধুর অন্যতম খুনের পরিকল্পনাকারী, তার বক্তব্য শোনেন, প্রায় আমার ধারণা প্রায় 10, 12, 15 ঘন্টার একটা বিশাল সাক্ষাৎকার আছে। সেই সাক্ষাৎকারে খন্দকার রশিদ যা বলেছে, আমার মনে হয় খুব বেশি গবেষণার আর প্রয়োজন হয় না। এই খুনের পরিকল্পনা যখন হয়েছে, তখন খন্দকার আব্দুর রশিদ মোশতাকের সাথে দেখা করতে গেছে। মোশতাক যেই লিস্টগুলো দিয়েছে তার মধ্যে ছিল এই জাতীয় 4 নেতা। তখন খন্দকার আব্দুর রশিদ অসম্ভব রকমের অবাক হলেন যে উনাদেরকে কেন অপারেশন করতে যেতে হবে। খন্দকার আব্দুর রশিদ ওই সময়টাতে তার কলিগদের সাথে এটা নিয়ে কথাবার্তা বললেন, কিন্তু ওই সময় ওই খুনের মিশনে তারা যায়নি। অর্থাৎ যখন ক্ষমতা নেওয়ার প্রসঙ্গ এলো এবং বঙ্গবন্ধু সরকারকে উৎখাত করবার প্রসঙ্গ এলো, খন্দকার মোশতাকের প্রধানতম টার্গেট ছিল এই জাতীয় 4 নেতা। কেন এই জাতীয় 4 নেতা ছিল, সেটির দুটো উদাহরণ আমি আপনাদেরকে দিতে চাই। এই লোকটি ছিল এক ভয়ঙ্কর রকমের ধর্ম ব্যবসায়ী। মুক্তিযুদ্ধের সময় একটা পর্যায়ে তাজউদ্দিন আহমেদ খুবই অনিচ্ছুক ছিলেন এই তাজউদ্দিন আহমেদকে কোন ধরনের দায়িত্ব দেওয়ার জন্য।
এই তথ্যগুলো অনেক গ্রন্থে পাওয়া যায়। আমি কয়েকটা গ্রন্থ উল্লেখ করতে পারি, যেমন ব্যারিস্টার আমিরুল ইসলামের ৭১-এর স্মৃতি গ্রন্থ আছে, আব্দুল গাফফার চৌধুরীর ইতিহাসের রক্ত পলাশ 15ই অগস্ট, আরেকটি গ্রন্থ আছে সেনাবাহিনী প্রধান শফিউল্লাহ সাহেবের 15th অগস্ট ন্যাশনাল মর্নিং ডে নামে একটি বই আছে। এরকম অসংখ্য ছোট 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 আপনারা উদাহরণ পাবেন, যেখানে দেখা যায় যে মোশতাক 1971 সালে একটা পদ চেয়েছিল। পদ না পেয়ে, অর্থাৎ তাজউদ্দিন আহমেদ শুরুতেই ধরে ফেলেছিল যে এ হচ্ছে পাক্কা বদমাস। তখন মোশতাক বলেছিল, বাবুরে, ঠিক এইভাবে ও বাবুরের শব্দটা বলতো বা বাপুরের শব্দটা বলতো, আমাদের হজে পাঠায়া দাও, আর হজে যদি মারা যায় লাশটা একটু বাংলাদেশে নিয়ে আইসো। খেয়াল করে দেখেন, ধর্মকে ব্যবহার করছে। অর্থাৎ আপনি যদি খুবই করুণ গলায় কাউকে বলেন, বাবারে বাদ দাও, শেষ বয়সটা একটু নামাজ কাজা করে পড়তে চাই, বাংলাদেশের পার্সপেক্টিভে এগুলো মানুষকে মন আর্দ্র করে, নরম করে। এটা হচ্ছে একটা উদাহরণ। বঙ্গবন্ধুকে হত্যা করবার পর ও যে প্রথম ভাষণটা দিয়েছে, ওই প্রথম ভাষণের প্রথম লাইনটা যদি আপনারা পড়েন, সেখানে লেখা আছে যে মহান শক্তিমান আল্লাহর কৃপায় এবং জনগণের ইচ্ছায় আজকে যা ঘটেছে। অর্থাৎ খুনটা করেছে সে, দোষটা সমস্ত কিছু দিয়ে দিয়েছে আল্লাহর ঘাড়ে এবং জনগণের ঘাড়ে। এই যে ধর্মকে ব্যবহার, এই যে ভয়ঙ্কর রকমের তার রাগ এই জাতীয় চার নেতাকে, সেটির একটা বড় ধরনের রেজাল্ট বা আমরা যেটা দেখতে পেয়েছি 2রা নভেম্বর রাতে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে এই খুনিরা অনেক ভাষণ, অনেকগুলো সাক্ষাৎকার দেয়, বিশেষ করে কর্নেল ফারুক, আব্দুর রশিদ, শাহরিয়ার রশিদ খান। আমি ডালিমের বই পড়েছি কিন্তু ভাষণ দেখিনি, কিন্তু যতগুলো জায়গাতে ইনফরমেশন পেয়েছি, যতগুলো জায়গাতে তথ্য সংগ্রহ করেছি, একটা ব্যাপারে আমি নিশ্চিত হয়েছি। বলে রাখা ভালো যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে আমার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের উপরে পিওর না, কিন্তু ইনডেমনিটি অধ্যাদেশ এবং মোশতাকের মন, দুটো বই আমি লিখেছি গত 2023 এবং 2024-এর বই বানাতে। ফলে এই পুরো ব্যাপারটা নানানভাবে জানবার আমার দুর্ভাগ্য বা সৌভাগ্য হয়েছে। তো সেই সব জায়গাতে দেখতে পেয়েছি যে মোশতাকের একটা শব্দটাকে আমি বলবো হচ্ছে র‍্যাথ। আমি যদি বলি রাগ, আপনাকে ঠিকভাবে বোঝাতে পারবো না, কিন্তু আপনাকে যদি আমি বলি ক্রোধ এবং ভয়ঙ্কর রকমের ঘৃণা সহ ক্রোধ, সেটি মোশতাক, অদ্ভুত কারণ বলবো না, সঙ্গত কারণে বলবো। কারণ মোশতাকের যে পুরো জার্নি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে, এই যে আওয়ামী লীগকে নানানভাবে এই পঙ্কিলতার ভেতরে ঢোকানো, নিয়ে আসা, এই প্রত্যেকটা জায়গাতে মোশতাক অংশগ্রহণ করেছিল। ফলে তাজউদ্দিন আহমেদ যেমন মোশতাককে চিনেছিল, বঙ্গবন্ধু মোশতাককে চিনেছিল। কিন্তু প্রশ্ন আসতে পারে যে তারপরেও বঙ্গবন্ধুর ক্যাবিনেটে কিভাবে ছিল। এর একটি উত্তর বঙ্গবন্ধু দিয়েছিলেন এক সাক্ষাৎকারে, সেটা হচ্ছে যে মোশতাকের মাথার নিচে ডলার থাকে। এটি খুব সম্ভবত সাপ্তাহিক ছুটি পত্রিকাতে একটি আমি পড়েছিলাম। এই সাক্ষাৎকারটা কে দিয়েছে আমার মনে নেই, কিন্তু আমি নিশ্চিত আমি সাক্ষাৎকার পড়েছিলাম যেখানে বঙ্গবন্ধু এই উক্তিটি দিয়েছিলেন। অর্থাৎ বঙ্গবন্ধু জানতেন যে মোশতাকের সাথে আমেরিকান সরকারের একটি অসম্ভব সংস্পর্শ রয়েছে। আপনারা যদি ব্যারিস্টার আমিরুল ইসলামের মুক্তিযুদ্ধের ৭১-এর স্মৃতি বইটা পড়ে যান, এখানে যারা মুক্তিযোদ্ধারা আছেন, আরো যারা মুরব্বীরা আছেন, তারা তো জানবেনই, যারা এই প্রজন্মের, তাদের কাছে একটা, তাদের জন্য এটি তথ্য হতে পারে যে মুক্তিযুদ্ধে মোশতাকের একটা লম্বা স্লোগান ছিল। সেই স্লোগানটা হচ্ছে আইদার মুজিব অর ইন্ডিপেন্ডেন্স। হয় মুজিবকে বাঁচাতে হবে, তা না হয় স্বাধীনতা। এবং এটি নিশ্চিত করেছে আব্দুল গাফফার চৌধুরী তার দুটি স্মৃতি কথাতে, কিংবা আমি ভুল না করে থাকলে এমআর আক্তার মুকুল তার বিভিন্ন বইয়ের ভেতরে। লক্ষ্য করে দেখেন, বুদ্ধির জায়গাটা দেখেন যে তোমরা কি মুজিবরে বাঁচাবা নাকি দেশ স্বাধীন করবা। এর মানে হচ্ছে বঙ্গবন্ধুর প্রতি তার অসীম মমতা সে দেখানোর চেষ্টা করছে, অন্যদিকে তার ধান্দা হচ্ছে দেশটা যাতে স্বাধীন না হয়।
সেই সময় তার এইসব ধান্দাবাজি বুঝতে পেরে তাকে আইনমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী, আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে মোশতাক প্রবাসী সরকার যেটা আমাদের গঠিত হয়েছিল মুজিবনগর সরকার, সেটির ফরেন মিনিস্টার এবং আইনমন্ত্রী এই দুটোর দায়িত্ব ছিল। এবং এটিও জেনে রাখা ভালো যে ওই মিনিস্টার থাকা অবস্থাতে তার একান্ত সচিব ছিল মাহবুব আলম চাষী এবং তার প্রেস সেক্রেটারি ছিল তাহেরউদ্দিন ঠাকুর। এই তিনটি নাম আপনারা আপনাদের মগজে রাখুন, আমি যখন পরে আবার বলবো তখন আপনারা মিলিয়ে নিতে পারবেন। তো পরবর্তী সময়ে এই 71 সালেই এই মোশতাককে তার পদ থেকে সরিয়ে বাণিজ্য মন্ত্রী দেওয়া হয়। অবভিয়াসলি আপনারা বুঝতে পারছেন যে মুক্তিযুদ্ধের সময় বাণিজ্য মন্ত্রী হচ্ছে অনেকটা ওএসডি করে রাখা, কারণ বাণিজ্যের তো কোনো এখানে কারবার নাই, এখানে মূলত ফরেন মিনিস্ট্রি বা অন্যান্য জিনিসগুলোই খুবই গুরুত্বপূর্ণ ছিল। মোশতাক সেই রাগটা ধরে রেখেছিল। মোশতাক যখন টের পেয়েছে যে সাফায়ে জামিল এবং অন্যান্য অফিসারদের নেতৃত্বে একটি কু হতে চলেছে এবং মোশতাককে উৎখাত করা হবে, ও যখন বুঝতে পেরেছে তার আর সময় বাকি নাই, এবং ও এটিও বুঝতে পেরেছে যে এই 4 নেতা যদি কোনোভাবে মুক্তি পায়, কোনোভাবে যদি আকাশ দেখতে পায়, তাহলে তার ফাঁসি নিশ্চিত। এবং আমাদেরকে অনেকেই বলার চেষ্টা করে যে বঙ্গবন্ধুকে নানান রকমের নোংরা যত সব উদ্ভট গল্প দিয়ে আমাদেরকে বলে, অর্থাৎ হত্যাকে নানান ভাবে জায়েজ করবার জন্য বলার চেষ্টা করে যে বঙ্গবন্ধু এই করেছে সেই করেছে, বাকশাল রক্ষী বাহিনী নানান কিছু। আমি জানি না আপনারা কিছুদিন আগে একটা টোকাই থাকে নিউ ইয়র্কে, এই ইলিয়াস নামে একটা টোকাই আছে, এই টোকাই একটা সাক্ষাৎকার নিয়েছিল বঙ্গবন্ধুর খুনি ডালিমের। আপনারা কয়জন সেই সাক্ষাৎকারটা শুনেছেন? সবাই শুনেছেন মোটামুটি, যারা শোনেন নাই তাদের শোনা উচিত, খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় আমাদের আর কোনো গবেষণা করবার দরকার নাই, কারণ ওই সাক্ষাৎকারে ডালিম পরিষ্কার করে বলেছে বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা হয়েছে মুক্তিযুদ্ধের সময়, এবং সেটিও ধর্মকে ব্যবহার করে। পান থেকে চুন যখন খসে তখন তৌহিদি জনতা নামে এক অদ্ভুত জনতা বের হয়ে আসে, কিন্তু কোরআন শরীফ শপথ নিয়ে জিয়াউর রহমান এবং ডালিম যখন বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করে মুক্তিযুদ্ধের সময়, সেটি আর ধর্ম অবমাননায় বাংলায় হয় না। বড় অদ্ভুত আমাদের ধর্ম অবমাননার পুরো অনুভূতিটা। কিন্তু এই তথ্য যখন আমি জেনেছি, আমার কাছে মনে হয় যে এত গবেষণা করে লাভটা কি? বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সময় পুরোটা সময় আটক ছিল হচ্ছে পাকিস্তানের কারাগারে, বিচার চলছিল, তাকে ফাঁসি দেওয়া হবে। আপনারা আমাকে একটা বলেন তো যে সেই সময় বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা কারা করতে পারে? আমি জানি না আপনারা অবাক হচ্ছেন কিনা বা আপনারা ভাবছেন কিনা যে এটা আবার কোত্থেকে পেলাম, কিন্তু যারা ডালিমের সাক্ষাৎকারটা শুনেছেন এই টোকাই ইলিয়াসের সাথে, তারা জানবেন যে ডালিম পরিষ্কার করে বলেছে যে জিয়াউর রহমানকে তারা সিনিয়র হিসেবে এই হত্যা মিশনে সংযুক্ত করেছিল কোরআন শপথের মাধ্যমে। কেন? ওয়াই? ডালিম সেটার উত্তরে বলেছিল যে মুক্তিযুদ্ধের সময় যে প্রবাসী সরকার গঠিত হয়েছিল, এই প্রবাসী সরকার নাকি ভারতের সাথে একটি অন্যায্য চুক্তি করেছিল। এই অন্যায্য চুক্তি করেছে আমি ধরে নিলাম প্রবাসী সরকার, তো বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনাটা কেন হলো সেটির কোনো উত্তর নেই। এই জন্য আমি শুরুতেই বলেছি, আপনারা ভবিষ্যতে কখনো যখন কারোর সাথে কোনো তর্ক করবেন, বিতর্ক করবেন, শুরু থেকেই কম্প্রোমাইজে যাবেন না। যথেষ্ট করেছি, তর্কের খাতিরে অনেকবার বলেছি, ঠিক আছে আওয়ামী লীগ খারাপ, ঠিক আছে নেত্রীর এইটা আছে, ঠিক আছে ওইটা আমরা পলিটিক্যালি রেকটিফাই করব, কিন্তু এখন আমি এমন ভাবে অ্যাডামেন্ট হয়েছি, আপনারা আমাকে বলতে পারেন যে এখন আমি আমার চিন্তায়, এটিকে আপনি বলতে পারেন যে খুবই মৌলবাদী চিন্তাতে আমি আবদ্ধ হয়েছি। আমার কাছে মনে হয় যে প্রধানমন্ত্রীকে যে গালি দেয় সে আসলে মুক্তিযুদ্ধকেই গালি দেয়। এতদিন এটাকে আমি অন্যভাবে দেখতাম, এখন এইভাবেই দেখি। 5ই অগস্ট আমাকে সেটি শিখিয়েছে। আপনাদের মধ্যে এখানে অনেকেই আছেন, আপনারা জানতে চান যে বাংলাদেশের এখনকার অবস্থা কি এবং আমরা কোন দিকে যাচ্ছি।
একটা ছোট তথ্য দেই, আসলে কথা বলতে বলতে আমার চোখ পড়ে গেছে, একদম ঠিক আমার হাতের বাম দিকের কোণাতে আমি মোর্শেদ ভাইকে বসে থাকতে দেখছি। আমি একটা ছোট্ট স্মৃতি আমার মনে হয় আমার শেয়ার করা দরকার মোর্শেদ ভাইয়ের সাথে। আমার আর মোর্শেদ ভাইয়ের স্মৃতি অনেক লম্বা লম্বা স্মৃতি। রবি কাকার খালাতো ভাই, ভুল না করে থাকলে। তো যখন বঙ্গবন্ধুর আচ্ছা, বঙ্গবন্ধুর হত্যাকারীদের যখন ফাঁসি হুকুম হয় ফায়ারিং স্কোয়াডে, হঠাৎ করে আমাদের বাসার সামনে শুনতে পারলাম কে যেন খুব চিৎকার করছে। এমন চিৎকার শুনে মনে হতে পারে কেউ মারা গেছে বা এমন কিছু ভূমিকম্প হয়েছে। মোর্শেদ ভাই পুরো রাস্তা চিৎকার করে বলেছে খুনিদের ফাঁসি হয়েছে। পুরো রাস্তা তিনি উন্মাদের মতো দৌড়েছেন, তিনি সেদিন উল্লাসিত হয়েছেন। আমি আবারও এই মানুষগুলোকে আমার সামনে যখন দেখতে পেয়েছি, আমি সত্যি আমার অনুভূতি, আমার গুজবাম্প হচ্ছে যে এই মানুষগুলোকে আবার বহু বছর পর সামনে দেখতে পেয়েছি। এই হত্যাকাণ্ডের বিচার যেমন হয়েছে, জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের বিচার হয়েছে। জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের কি হয়েছে না হয়েছে, কারা খুন করেছে, আমি সেই সব জায়গাতে না গিয়েও শুধু একটা কথা বলছি যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, জাতীয় চার নেতার হত্যাকাণ্ড এখন আমার কাছে শোকের কিছু না। আমার কাছে এই পুরো ব্যাপারটা হচ্ছে এদেরকে চিরতরে নির্মূল করবার একটা সংগ্রাম। আমি একটা কথা বারবার বলি যে যদি কখনো আবার কেনই বা বলছি আমি জানি না, এইটা আপনারা জেনে রাখেন, এখানে আপনারা যারা বসে আছেন, আমি আপনাদেরকে আজকে কয় তারিখ? 3 নভেম্বর 2025 আমরা ক্ষমতায় ফিরছি। আমি কিন্তু আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কথা বলিনি, আমি জেনে বুঝে আপনাদেরকে বলছি। আমরা প্রবল বেগে এই দেশের হ্যালো, এটা বারবার অফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা এই দেশে আবার ফিরব। আমি জানি না কে কিভাবে নিবে, কিন্তু আমি মনে করি প্রতিটি বাংলাদেশির পবিত্র কাজ হচ্ছে এই ধর্ম ব্যবসায়ী জামাত ইসলামকে পলিটিক্যালি সম্পূর্ণভাবে নির্মূল করবার সংকল্প নেওয়া। ফার্স্ট তার পলিটিক্যাল দায়িত্ব। জামাতে ইসলামকে যদি পলিটিক্যালি নির্মূল করা না যায়, আপনি এই যে জেএমবির নাম শোনেন, এই যে হিজবুত তাহরির নাম শোনেন, এই যে আপনি নানান ধরনের শোনেন, এগুলো সব জামাতের ABCDEF টিম। এই যে আপনি টোকাইগুলোর নাম শুনেছেন, এই যে এনসিপি এই যে কলি পেয়েছে কয়েকদিন আগে, আপনার কি পদ্মার কলি মনে হয় নাকি শাপলা কলি পেয়েছে, এই প্রত্যেকটাই যে এবি পার্টি এভরিওয়ান, এগুলো সব জামাতের বি টিম, সি টিম, ডি টিম। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। আমি কিন্তু আমরা ক্ষমতায় যাব কি যাব না এটা নিয়ে অনেকে অনেক ধরনের চিন্তা করলো, আমি এটা নিয়ে কোনো ধরনের আমার সংশয় নাই। আমার সংশয়ের জায়গাটা হচ্ছে এমন, এই যে আমরা একটা ইনভিজিবল কান্ট্রি দেখে ফেলেছি, যারা আমাদের ঘাড়ে এতদিন নিঃশ্বাস রেখে বলতো একবার খালি ক্ষমতায় যাই তারপর দেখাইয়া দিব। আমরা যখন পয়লা বৈশাখে আপনার সাদা শাড়ি লাল পাড় বা আমরা লাল রঙের পাঞ্জাবি পরে আমরা মঙ্গল শোভাযাত্রাতে গেছি, আমরা যখন থিয়েটারে গেছি, আমরা যখন আমাদের সমস্ত কালচারাল অ্যাক্টিভিটিস গুলো করেছি, আমাদের ধারণা ছিল যে আমরা মনে হয় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, জাতীয় চার নেতা এগুলোকে প্রতিষ্ঠা করে ফেলেছি, বাংলাদেশে এইটা নিয়ে আর কোনো ডিসপিউট হবে না। কিন্তু আমরা বুঝতে পারিনি যে একটা ইনভিজিবল কান্ট্রি আমাদের পেছনে নিঃশ্বাস ফেলছিল এইটা বলে ক্ষমতায় গেলে দেখায়া দিব। তারা কিন্তু দেখিয়ে দিচ্ছে। আমি যদি বলি আমাদের ব্যর্থতা কোনটা, তাহলে এটা ছিল আমাদের চরম ব্যর্থতা যে আমরা এই অংশকে কখনো চিনতে পারিনি। ক্ষমতায় আমরা যাব এবং এটি নিশ্চিত, এবং আমি আপনাদেরকে চাইলে মোটামুটি একটা টাইম ফ্রেমও বলে দিতে পারি যে আমরা এই সময়টাতে আসবো। কিন্তু আসার পরে কি হবে? আপনি বাচ্চা যেই ছেলেকে দেখেছেন যে বঙ্গবন্ধুকে নিয়ে, এমনকি বঙ্গবন্ধু 32-এর যেই সিঁড়িটাতে পড়েছিল সেটা নিয়ে আমি কয়েকশো ট্রল দেখেছি। বঙ্গবন্ধু ওই রক্তস্রোত অর্থাৎ 32-এর যে সিঁড়িতে তিনি পড়েছিলেন, আমি অসংখ্য মিম পেজে এই ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছি সেটি নিয়ে রসিকতা করতে।
কখনো বঙ্গবন্ধুর চোখকে বিকৃত করে দেওয়া হয়েছে, হাতকে বিকৃত করা হয়েছে। আমরা দেখেছি যে একজন নারী বাসা থেকে বের হলে তাকে বাধ্য করা হচ্ছে, তোর হিজাব কই, তোর বোরকা কই। কে হিজাব পরবে, কে বোরকা পরবে, কে পরবে না, এটা ব্যক্তির সম্পূর্ণ নিজের চয়েস। কিন্তু আমরা সেটা দেখেছি। আমরা দেখেছি কিভাবে মুক্তিযোদ্ধাদেরকে পেটানো হচ্ছে, মারা হচ্ছে, অপমান করা হচ্ছে। এখন আপনারা আমাকে বলেন যে ধরা যাক কালকে আমরা ক্ষমতায় আসলাম, আমরা এদের সাথে ডিল করবো কিভাবে? আপনি চোখে যে ভয়ঙ্কর দৃশ্য দেখেছেন, সামলাতে পারবেন? আমার মনে হয় এইটা নিয়ে আমাদের কাজ করা প্রয়োজন, যে ক্ষমতায় ফিরলে আমরা কিভাবে এই অংশকে ডিল করব। এগুলো কিন্তু খুবই জরুরি ভাবনা। আপনারা অনেকেই চিন্তা করছেন যে আমাদের এই দুঃসময় শেষ হবে কবে। আমি একটা বারের জন্য, এক সেকেন্ডের জন্য এগুলো নিয়ে চিন্তা করি না। আমি জানি বাংলাদেশ শেষ পর্যন্ত এই মুক্তিযুদ্ধের শক্তি এই দেশকে পরিচালনা করবে, ম্যানেজ করবে, এই দল ক্ষমতায় যাবে। বরঞ্চ এটি আমাদের জন্য একটা ট্রানজিট সময়। এই ট্রানজিট সময়, আমাদের ভাবনার সময় আমরা কি করব। ফলে আমার কাছে মনে হয় যে আমার এই আলোচনার এই একটি জায়গা অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ। আপনারা এইটা সবসময় জিজ্ঞেস করেন যে এখন কি হচ্ছে, কি হতে যাচ্ছে, না হতে যাচ্ছে। অনেক কিছু যেগুলো ধরেন আমি পাবলিকলি বলতে পারবো না, জানা থাকলেও পাবলিকলি বলা সম্ভব না। তবে যেইভাবে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি চলে যাচ্ছে, তাতে করে আমি একটি কু কিংবা পাল্টা কু কিংবা একটা ব্লাড বাথ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, এবং এটা আপনি এড়াতে পারবেন না কোনোভাবে। সেনাবাহিনীতে, আমি জানি না আপনারা জানেন কিনা, সেনাবাহিনীতে এমন পোলারাইজেশন হয়েছে, এই 25 জন সেনাবাহিনীর অফিসারদেরকে যখন বিচারের কাঠগড়াতে দাঁড় করানো হলো সম্পূর্ণ অবৈধ পন্থায়, সেখানে জুনিয়র অফিসাররা, মিড লেভেলের অফিসাররা শুধু পারছে না, কালকে পারলে দখল করে এখানে একটা রক্ত গঙ্গা বইয়ে দেয়, এই ধরনেরও খবর আছে। কিন্তু সেটিরও দীর্ঘ পরিক্রমা আছে, রাস্তা আছে। ফলে সেনাবাহিনীতে একটা ভয়ঙ্কর অস্থিরতা বিরাজ করছে। পলিটিক্যালি আমাদের যে সিচুয়েশনটা আমরা 5ই অগাস্টের পরে আমরা দেখেছি, আমরা আস্তে আস্তে সংগঠিত হচ্ছি। যেখানে আমরা কথা বলতে পারতাম না, যেখানে আমাদেরকে আটকে রাখা হয়েছে, এখন দেখেন অনলাইনে অমির রহমান পিয়াল, আপনারা নিশ্চয়ই তাকে আপনারা চেনেন, সুশান্ত দাশগুপ্ত, কাজী মামুন, তারপরে বাংলাদেশ আওয়ামী লীগের পেজের তন্ময়, তারা আস্তে 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 অল্প অল্প করে শুরু করেছে। সেই ধারাতে আমরা সবাই যোগ দিয়েছি, বলছি প্রত্যেকটা মানুষ আস্তে আস্তে বাংলাদেশ আওয়ামী লীগ, এখন দেখেন আপনি অনলাইনে যান, এই অনলাইনে আমরা বলছি, কথা বলছি, আমাদের মিছিল হচ্ছে, ছোট ছোট মিছিল থেকে বড় বড় মিছিল পর্যন্ত বের হয়েছে। কে জানে এই 13 তারিখে, কে জানে তার 1 মাস পরে বা 15 দিন পরে বা 20 দিন পরে 10 লক্ষ লোক ঢাকার রাস্তাতে নামবে না, ইউ নেভার নো। ফলে আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যাপারটাও আপনারা দেখতে পাবেন। অনেকে জানতে চান যে আমাদের বন্ধুরা পৃথিবীর অন্য কোনো দেশ আছে কিনা। পৃথিবীর অসংখ্য, আমি বলবো যে আমি যেমন ফ্রান্সের কথা বলতে পারি, ইংল্যান্ডের কথা বলতে পারি, সেখানকার এমপিসদের সাথে যখন ব্যক্তিগতভাবে কথা বলেছি, তারা আসলে তাদের কাছে একটা দুঃস্বপ্নের মতো যে বাংলাদেশ এই অবস্থায় চলে গেছে। যখন পরিচিত রাশিয়ানদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে তাদের কাছে এটা একটা বিস্ময়কর ব্যাপার যে বাংলাদেশ আজকে এই অবস্থায় চলে গেছে। ইন্ডিয়ানস বলেন, এমনকি আমেরিকানস বলেন, তাদের নিজস্ব পলিসি নিয়েও তারা আসলে বিস্মিত যে কি থেকে কি হয়ে গেল। এই আমেরিকানের রেজিম চেঞ্জে এরকম একটা মৌলবাদী রেজিম চেঞ্জ হয়ে যাবে, এটা অনেকের ধারণার বাইরে ছিল। ফলে আমি আমার বক্তব্যের এই জায়গাতে আর বেশি দীর্ঘায়িত করব না। আমি শুধু আমার শেষ স্বপ্নের কথাটা আপনাদেরকে বলে আমি আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে নানান ধরনের সমালোচনা করা হয়, 5ই আগস্টের পরে হয়েছে নানান ধরনের। আমি বাংলাদেশ আওয়ামী লীগের এই সংকটাপন্ন অবস্থাতে কোনো ধরনের সমালোচনা বা কিছু করতে রাজি না। কারণ আমার ফিলোসফির জায়গা হচ্ছে, আমার 2টো সন্তান আছে, আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ আমার 3য় সন্তান। আমার সন্তান ডুবে যাচ্ছে, আমি সবার আগে আমার সন্তানকে টেনে তুলবো, তারপর আমার সন্তানকে আমি শাসন করব, বাট নট নাও।
আমি আপনাদের সবার কাছে একটা স্বনির্বন্ধ অনুরোধ করব যে আপনারা প্রত্যেকে এক একটা প্রচার যন্ত্র, আপনারা প্রত্যেকে এক একটা শক্তি। আপনাদের মধ্যে আমাকে একটু বলেন তো, যে এই যে গোপালগঞ্জে গণহত্যা হয়ে গেল, আমাদের কারাগারে হত্যা হয়ে গেল, আমাদের এত নেতাকর্মীকে হত্যা করা হয়ে গেল, আপনারা তো আমেরিকার খুব গুরুত্বপূর্ণ একটা শহরে থাকেন। আমি একটু আপনাদের সাথে ইন্টারাক্ট করতে চাই একটা ব্যাপারে। আপনারা কয়জন বিশ্ব দরবারে বা আপনাদের কংগ্রেসম্যান, সিনেটর, ইউনাইটেড নেশনস, বিভিন্ন মানবাধিকার সংস্থা, কয়জন অনেস্টলি বলবেন ইমেল করেছেন? আমি একটু হাত দেখতে চাই। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন? এতগুলো মানুষের মধ্যে 5টা মানুষ। আমি যদি আরো ধরি, আরো 5 জন এখানে আছে, 10 জন, এতগুলো মানুষের মধ্যে, তাহলে বোঝেন যে আমরা শুধু চাই যে আওয়ামী লীগ কখন ক্ষমতায় আসবে, অথচ আপনি আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে পারেন, আপনি আনছেন না। আপনি আওয়ামী লীগকে চালাতে পারেন, কিন্তু চালাচ্ছেন না। আপনাদের তো হাত আছে, পা আছে, বলতে পারেন, ইংরেজিতেও কারো কোনো সমস্যা নাই, এমনকি ইংরেজিতে সমস্যা থাকলেও সমস্যা নাই এই চ্যাট জিপিটির সময়ে। ফলে আমি আসলে কাউকে ব্লেম করতে চাই না, কাউকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। এই লস অ্যাঞ্জেলস একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমি কি এই আশাটা করতে পারি যে আপনারা এখানে সংঘবদ্ধ হয়ে, অর্থাৎ কেউ একজন দায়িত্ব নেন। এখানে ছাত্রলীগের কাকে যেন দেখলাম খুব সুন্দর বক্তব্য দিয়েছে, দক্ষিণ স্পন্দন ছেলেটা আছে। আমি সবসময় ইয়াংস্টারদের এই তেজকে, এই শক্তিকে আমি খুবই সমীহ করি। হোক না ছাত্রলীগের এই তরুণরা দায়িত্ব নিক, এখানে যারা তরুণরা আছে, 10টা ছেলে হয়ে গেলেই হয়ে গেল। আপনারা বাংলাদেশে যা ঘটছে, লেটস সে বাংলাদেশে আজকে কয়টি খুন হলো, কয়টি ধর্ষণ হলো, গত 1 সপ্তাহে যা হলো, আপনারা 10 জনের একটা টিম বানান। 2 জনের কাজ হচ্ছে সারা প্রতিদিন পত্রিকা পড়া এবং প্রত্যেকটা ইনসিডেন্ট গুলো, লিঙ্ক গুলো একটা ওয়ার্ডপ্রেসে এনে রাখা, সরি একটা ওয়ার্ড ফাইলে এনে রাখা, সেগুলোকে কম্পাইল করে আপনারা ইমেল করে দেন। আপনারা তো চাইলেই সেটা করতে পারেন। আমরা ধরা যাক যারা বাংলাদেশে থাকে, তাদের পক্ষে সম্ভব না সামনাসামনি পৌঁছানো, আপনাদের পক্ষে তো এখানে বড় বড় টিভিতেও পৌঁছানো সম্ভব, অন্য স্টেটে গেলে সম্ভব, আপনাদের নিজেদের স্টেটে সম্ভব। ফলে এই অনুরোধটা আমি আপনাদেরকে করতে চাই। থার্ড হচ্ছে আমার শেষ কথা, সেটা হচ্ছে এই আগামীর বাংলাদেশ, আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ, এমন কোনো আওয়ামী লীগ হবে না। আমরা এই স্বপ্ন দেখি এবং এই বাংলাদেশকে আমরা ওই পর্যায়ে পৌঁছাবো। বিকজ গত 1 বছরের তৃণমূলকে ঠিক যেভাবে দেখেছি, আমি এই কথা বলতে পারি যে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ক্যাপিটালিস্ট, কোনো বুর্জোয়ার এমন একটা হাব হিসেবে তৈরি হবে না যে দলে আসলো, দলে এসেছে সে ব্যবসা করবার জন্য, দলে এসেছে সে তার নিজের সম্পদ বৃদ্ধি করবার জন্য। বাংলাদেশ আওয়ামী লীগ যাতে শোষিত, সর্বহারা এবং মেহনতি মানুষের, আমরা কিন্তু স্লোগানের সময় বলি জয় হোক মেহনতি মানুষের, বাংলাদেশ আওয়ামী লীগ এই প্রান্তিক মানুষের ছিল এই শপথ এবং এই আশা। আমরা দেখি যে বাংলাদেশ আওয়ামী লীগ হবে শোষিতের আওয়ামী লীগ, যেই কারণে গণতন্ত্রের পর আমাদের ফোর ফাদার্সরা সমাজতন্ত্র শব্দটা ব্যবহার করেছে। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।